আজকে আমি যেই ঘটনাটা এখন আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা আমি আগেই বলে রাখছি, এটা কিন্তু খুব সেনসিটিভ একটা ঘটনা। তো আপনাদের যদি কারোর মনে হয় যে আপনারা এই ঘটনাটা আপনাদের শুনতে একটু প্রবলেম হচ্ছে বা আপনাদের মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা আবার শুনবো, আমি বলে দিতে পারি যে তারা একটু ধৈর্য ধরে ঘটনাটা শুনুন। আপনাদের প্রথমে এটা মনে হতে পারে, কিন্তু এটার না একটা আলাদা সিগনিফিকেন্স আছে, সেটা আপনারা ঘটনাটার মাঝ বরাবর না গেলে অ্যাটলিস্ট বুঝবেন না। আমি নিজেও যখন ঘটনাটা পড়া প্রথমে শুরু করি, আমি ভাবছি যে এই ঘটনাটা আমাকে কেউ লিখে পাঠিয়েছে, এবং যে লিখে পাঠিয়েছে সে কিন্তু সেই ব্যক্তির নিজের মেয়ে। তো সেই ঘটনাটা লিখেছে, এবং সেই জন্যই বলছি ঘটনাটা একটু সেনসিটিভ। আপনারা একটু প্লিজ ধৈর্য ধরে ঘটনাটা একটু শুনুন, এবং বুঝতে পারবেন যে এরকম ঘটনা হয়তো আপনারাও আশেপাশে অনেক সময় দেখে থাকেন, কিন্তু তার কারণ কিন্তু এরকমও যে হতে পারে সেটা হয়তো আপনারা অনেকেই ধারণা করতে পারবেন না। তো এই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আজকের এই ঘটনাটা এপিসোডটা মন দিয়ে শুনুন। আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং এটাও বুঝতে পারবেন যে আজকে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ দেখি, রাস্তায় বেরোলে বা বাড়ি থেকে বেরোলে আমরা মানুষ দেখি। তো সেই প্রতিটি মানুষের জীবনে যে কী কী প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে সেটা হয়তো তাকে সামনে থেকে দেখে হয়তো বোঝাই যায় না। তো আজকের এপিসোডটা সত্যি একটু স্পেশাল হতে চলেছে। প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। শুধু খেয়াল রাখবেন ঘটনাটা যেন এরাই কোথাও প্রচার না হয়ে থাকে, আর মোটামুটি যেন সকলের শোনার মতো হয়, কোনোরকম কোনো বিদ্বেষমূলক কিছু যেন না থাকে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। প্রথমেই বলে রাখি, যিনি ঘটনাটা পাঠিয়েছেন, যেহেতু এই ঘটনাটা একদম ওনার পরিবারের ঘটনা, ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, তো অবভিয়াসলি উনি ওনার আসল নামটা এখানে রিভিল করেননি। তো উনি ইমেলটা যখন লিখেছেন, তো উনি বলেছেন যে আপনি আমাকে সোনালি বলে সম্বোধন করতে পারেন। তো আমি ওনাকে সোনালি দি বলেই সম্বোধন করছি। আমি জানি না ওনার এক্স্যাক্ট এজ কী, তো আমি ওনাকে সোনালি দিই বলছি। আচ্ছা, ও ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে ঘটনাটা বলছি। তো সোনালিদি যেটা জানিয়েছে যে সোনালিদি ওনারা হচ্ছে 5 জন ফ্যামিলিতে ছিলেন। ওনার দাদু বহু বছর আগে মারা গেছিলেন। সেটা ওনার বাবা যখন 14-15 বছর বয়স, সেই সময় ওনার বাবা মারা যায়। তো ঠাকুমা, বাবা, মা, সোনালিদি এবং ওনার ভাই, এই 5 জনের একটা বলা যেতে পারে সুখী সংসার ছিল। ওনার বাবা একটা বেশ ভালো জায়গাতেই কাজ করতেন, সরকারি চাকরি করতেন। সংসারে যথেষ্ট সচ্ছলতা ছিল, বাড়িতে সকলের সাথে সকলের খুব ভালো একটা বন্ডিং ছিল। ওনার ঠাকুমা ওনার মাকে ভীষণ ভালোবাসতেন। ওনার বাবার সাথে ওনার মায়ের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ওর মনে আছে যে ওরা হয়তো অনেক দূরে কোথাও সবসময় ঘুরতে যেত, সেটা নয়, কিন্তু শীতকালে বিভিন্ন আশেপাশে কোথাও পিকনিক করতে যাওয়া, সবাই মিলে একটু আনন্দ মজা করা, বছরে একবার একটু দূরে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু পরিবারে হতো। তারপরে রবিবার দিন ওনার বাবা নিজে বাড়িতে মাংস রান্না করতেন, সবাইকে খাওয়াতেন। খুব ভালো করে একটা মজার জীবন কিন্তু ওনারা ছোটবেলা থেকে পেয়ে এসেছে। তো এইভাবেই ওনাদের সংসার চলছিল। বার্ধক্যজনিত কারণে কিছু সমস্যা ছিল, কিছুদিন পরে ওনার ঠাকুমা মারা যায়। যাই হোক, তো সেইটা অবশ্যই পরিবারের কাছে একটা বিশাল ধাক্কা ছিল। তারপরে আবার সুন্দরভাবে যেরকম চলছিল সেরকমই সংসার চলতে থাকে। এবার এখানে সোনালিদি যেটা জানিয়েছে যে আর 5টা ফ্যামিলিতে যেরকম থাকে, আমরাও একদম সেরকম একটা সাদামাটা ফ্যামিলি ছিলাম, এবং আমার বাবা একদম আদ্যপান্ত একজন ফ্যামিলি ম্যান ছিলেন, যে নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব চিন্তা করতো, ওনাকে নিয়ে চিন্তা করতো যে মেয়েকে কোন কলেজে ভর্তি করব, কলেজে র্যাগিং হবে না তো, মেয়ে ভালো থাকবে তো, ছেলে ঠিকমতো কেরিয়ারটা তৈরি করতে পারবে তো। এবং সোনালিদি বলেছে যে আমার মা যদি কখনো একটু অসুস্থ হতো, আমার বাবা কিন্তু ওই
কেন বউ রান্না করেনি, কেন কাজটা হয়নি, এটা নিয়ে কিন্তু আমার বাবা কখনো কোনো কোশ্চেন করতো না। এবং আমি আমার বাবা মায়ের মধ্যে ছোটোখাটো সাংসারিক ঝগড়া ঝামেলা যেটুকু হয় সেটুকু ছাড়া কখনো কোনো বড় ঝগড়া অশান্তি আমি দেখিনি। এবং আমরা অ্যাজ এ ফ্যামিলি কিন্তু যথেষ্ট সুখে শান্তিতেই ছিলাম, কোনো প্রবলেম ছিল না ফ্যামিলিতে। এবার একদিন যেটা হয় যে খুব মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওনার বাবা সেদিন আর কি বাড়ি থেকে বলেই গেছিলো যে ওনাকে অফিসের পরে অফিসিয়ালি একটা কাজের জন্য একটা জায়গায় যেতে হবে। মানে উনি হয়তো একটু আগে বেরিয়ে যাবেন অফিস থেকে, তো নর্মালি উনি যে টাইমে বাড়িতে আসেন তার থেকে একটু বেশি সময় লাগবে। তো সেদিন বিকেল থেকেই ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই করে মানে ওনার বাবার আসার কথা ছিল ওই 9টা নাগাদ, 8:30, 9টা, 9:30টার মধ্যে বাড়ি ঢোকার কথা। কিন্তু সেদিন ঝড়ের দাপট এত বেশি যে ট্রেন ফেন সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো ওনার বাবা আলটিমেটলি যখন বাড়িতে এলেন তখন বাজে প্রায় ওই ভোর 4:30 হবে। তো ট্রেন ফেন সব বন্ধ হয়ে গেছিলো, মাঝপথে দাঁড়িয়ে গেছিলো। তো কোনো রকমে উনি আর কি বাড়িতে ফেরেন। এবার দেখুন, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন আমরা সকলেই জানি যে ট্রেনের কানেকশন অনেক সময় বন্ধ রাখতে হয়, লাইনে জল জমে যায়, প্রচণ্ড ঝড়ে ট্রেন চালানোটাও খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। তো সেই সব কারণ তো হতেই পারে। যাই হোক, ওর বাবা এসে উনি স্নান টান করে শুয়ে পড়ে। এবারে পরের দিন উনি আর অফিস যান না, যেহেতু আগের দিন এতটা লেট হয়েছে। তো তার পরের দিনটা উনি অফিস যায় নর্মাল, মানে আর 5টা দিনের মতোই উনি অফিস যায়। সেদিন কিন্তু ওয়েদারও ভালো ছিল, সব ঠিক ছিল। উনি অফিস গেলেন ঠিক টাইমেই, কিন্তু উনি না সেদিন আর বাড়ি ফিরলেন না। এবার সেই দিন কিন্তু ওনার কোথাও যাওয়ার কথা ছিল না। ইভেন ওনার বাবা যদি অফিসের পরেও কোথাও যেতেন, উনি কিন্তু অলওয়েজ বাড়িতে বলে যেতেন যে আমি কিন্তু অফিস ফেরত অমুক জায়গায় যাব, কি কোনো আত্মীয়র বাড়ি বা কোনো বন্ধুর বাড়ি যদি যাওয়ার থাকতো উনি সেটা বাড়ি থেকে মানে বাড়িতে আগেই জানিয়ে দিতেন। এবার তখন ওনাদের বাড়িতে কিন্তু একটা ল্যান্ড ফোন ছিল, আর কোনো ফোন ছিল না, মানে মোবাইল তখন জাস্ট এসেছে কিন্তু ওনাদের বাড়িতে ছিল না। তো ওনার মা তো খুব চিন্তায় পড়ে যায় যে এরকম তো কখনো হয় না যে মানুষটা বাড়িই ফিরল না, কী এমন ঘটনা ঘটেছে। তো ওনার একজন কলিগের নাম্বার ছিল, তোর মা অনেক রাত অবধি ওয়েট করে খুব মানে হেজিটেট মানে হচ্ছিল যে আদৌ কি কলটা করা ঠিক হবে। তো দেখছে অনেক রাত হয়ে যাচ্ছে, তো উনি একটা ফোন করেছে সেই ভদ্রলোকের বাড়িতে। তো সেই ভদ্রলোক ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ উনি তো মানে যেরকম নর্মাল টাইমে অন্যান্য দিন উনি বেরোন অফিস থেকে, উনি সেই টাইমেই অফিস থেকে বেরিয়েছে। এবার ওর মা বলছে, না আসলে উনি তো বাড়ি ফেরেনি, তাই আমার খুব চিন্তা হচ্ছে। এবার ওই ভদ্রলোক অফিসের যে কলিগ, তার পক্ষে তার জানা সম্ভব নয় যে সে অফিস থেকে বেরিয়ে তার বাড়ি অবধি যেতে কী সমস্যা হয়ে থাকতে পারে। তখন ওই যে বললাম মোবাইল ছিল না, জাস্ট মোবাইল আসছে, মানে কয়েকজনের কাছে হয়তো আছে এইরকম, বাট ওদের ছিল না বাড়িতে মোবাইল, ফলে কোনো খোঁজ খবরও পাওয়া গেল না। এবার এই করতে করতে সারা রাত কেটে গেল। এবং সেই দিন ও যেটা লিখেছে যে সোনালি দি, ওনার ভাই সবাই বাড়িতে জেগে ওনার মায়ের সাথে যে কী হলো, বাবা কেন ফিরছে না। এই করে পরের দিন হলো, পরের দিনটাও সবাই ওয়েট করলো যে এই হয়তো আসবে, এই হয়তো আসবে। পরের দিনেও মানে ওই সেম কালিগকে ফোন করা হলো। তো সেই ভদ্রলোক একটা নতুন ইনফরমেশান দিলেন যে ওর বাবা পরের দিন অফিসে যায়নি। তো ওর মায়ের তো আরও চিন্তা হয়ে গেল যে কী হলো, মানুষটা গেল কোথায়, অফিস গেছিলো কালকে, নর্মাল ফিরে আসার কথা, ফিরে তো এলো না। এই করে টানা 4 দিন কেটে গেল, ওর বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে খবর দেওয়া হয়েছে, সবাই নিজের নিজের মতো করে খোঁজ চালানোর চেষ্টা করছে, কিন্তু কেউ জানে না ওর বাবা কোথায় গেছে। ইন দ্য মিন টাইম বলা হলো যে দেখো আর ওয়েট করাটা ঠিক হবে না, তো একটা পুলিশকে একটা খবর দেওয়া উচিত আমাদের। তো আত্মীয় স্বজনের কথাবার্তা শুনে ওর মা আরও কয়েকজন আত্মীয় স্বজন মিলে পুলিশের কাছে গেল। যাই হোক, পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বলে। তো উনি মানে সমস্ত ইনফরমেশান যা যা নিয়ে আসে সেগুলো উনি নিয়ে নেন, বলে যে ঠিক আছে আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেশন করব। এবার বাড়িতে তো সকলে খুব চিন্তায় আছে। আর সোনালি যেটা লিখেছে যে মানে উনি আর ওনার ভাই না মানে মায়ের যতটা কাছের ছিল, মায়ের যতটা ভক্ত ছিল, তার থেকেও যেন বেশি বাবার ভক্ত ছিল। আর ওনার বাবাও কিন্তু ওনাদেরকে ভীষণ আগলে রাখতেন, খুব ভালোবাসতেন, মানে যেরকম আর 5টা বাবা হয় সেরকমই। কিন্তু কোথাও যেন সোনালিদি এবং ওনার ভাই মনে করতেন যে ওনার বাবা
ওনাদেরকে হয়তো একটু স্পেশাল কেয়ার করে। তো সেই জন্য ছোটোবেলা থেকেই ওনাদের দুই ভাই বোনের সাথেই ওনার বাবার একটা আলাদাই যেন বন্ডিং ছিল। দুশ্চিন্তার একদম পাহাড় যেন মাথার উপরে ভেঙে পড়েছে। এমন সময় যেদিন কমপ্লেনটা করা হলো, ঠিক সেই দিনই প্রায় ওই 1টা-1.5টা নাগাদ হঠাৎ করেই ওদের বাড়িতে কলিং বেল বাজে এবং দেখা যায় যে গেটের সামনে এসে ওর বাবা দাঁড়িয়েছে। এবার ওর বাবাকে দেখে তো ওদের আনন্দের যাকে বলে একদম কোনো কিয়ত্তা নেই, এত আনন্দ পেয়েছে যে মানুষটা 4 দিন পরে বাড়ি ফিরেছে। তো সবাই দেখছে যে মানুষটা ঠিক আছে, তো কোথায় ছিল কি ছিল। তো ওর বাবা কোনো উত্তর দিচ্ছে না, জাস্ট ঘরে ঢুকেছে, দেখছে যে মানুষটা চুলগুলো উস্কো খুস্কো, দেখে মনে হচ্ছে যে ঠিকমতো ঘুমটুম হয়নি এবং মানুষটার মুখটা কীরকম যেন মলিন। তো সেই সময় ওর মামা বাড়ির কিছু লোকজন ছিল বাড়িতে, তারা বলছে যে কি তুমি কোথায় গেছিলে, কি ব্যাপার, তুমি কোনো খবর দাওনি কেন, তুমি তো একটা ফোন করে খবর দিতে পারতে, কোথায় ছিলে, কি হয়েছিল তোমার কি শরীর টরীর ঠিক আছে। সবাই প্রচুর প্রশ্ন করছে, কিন্তু ওর বাবা না কীরকম একটা ক্লান্ত পরিশ্রান্ত টাইপের লাগছিল ওনাকে দেখে। তো ওর বাবা বলে যে আমি এখন কিছু বলতে পারছি না, আমি একটু ঘুমোতে চাই। এই বলে উনি স্নান করে ঘুমিয়ে পড়েন। যাই হোক, তো সকলেই একটু স্বস্তি পেল যে মানুষটা ঠিকঠাক করে বাড়ি চলে এসেছে, তার কোনো ক্ষতি হয়নি, সে ঠিক আছে। এবার ওর বাবা শুয়ে ঘুমিয়ে পড়েছে। এবার সকালবেলা যখন উঠেছে, অনেক সকালেই ওঠে, তো ওর মা বলছে যে এবার তো বলো কি হয়েছিল, তুমি এতদিন কোথায় ছিলে, তুমি একটা খবর দিয়ে, তুমি তো কখনো এরকম করো না। তখন ওর বাবা বলে যে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু এক্ষুনি আমাকে এক জায়গায় বেরোতে হবে, আমি এক্ষুনি চলে আসবো, 1-2 ঘন্টার ভিতরে আমি চলে আসবো, কিন্তু আমাকে একটু বেরোতে হবে এখন। তোর মা বলছি তুমি কোথায় যাচ্ছ, তুমি এত তাড়াতাড়ি তো অফিস তো যাবে না। বলছে না, আমি অফিস যাচ্ছি না, আমি আজকে অফিস যাবো না, আমি কাল থেকে অফিস যাব, আমি এখন একটা বিশেষ জায়গায় যাচ্ছি, আমি ফিরে এসে সব তোমাকে বলবো এবং তুমি নিজেও হয়তো বুঝতে পারবে, কিন্তু এখন আমাকে আর কোনো প্রশ্ন করো না। ওর বাবা এমনভাবেই কথাগুলো ওর মাকে বলে, যেগুলো শুনে না ওর মা রীতিমতো হতবাক হয়ে যায়। কারণ ওর বাবা খুব সোজা সাপটা সাদাসিধে এক প্রকৃতির একজন মানুষ। সে কিন্তু কখনোই এরকম ছলচাতুরি করে কথা বলা বা কিছু কথা বললাম না, একটা মিস্ট্রি ক্রিয়েট করলাম, এরকম প্রকৃতির মানুষ কিন্তু ওর বাবা অ্যাটল ছিলেন না। তো সেই সময় সোনালিদিও জেগেছিল, উনিও কথাটা শোনে এবং ওনার বাবা বেরিয়ে গেল, উনি নিজে দেখে। তো বাড়ির সবারই না খুব অবাক লাগে যে মানুষটার হলোটা কি। একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, কালকে থেকে জিজ্ঞেস করা হচ্ছে, বললেই হয় যে আমি অমুক জায়গায় ছিলাম বা এই হয়েছিল, সেটা বলছে না। প্লাস এখন যখন জিজ্ঞেস করা হলো এখনও বললো না, বলছে যে কোথাও একটা যাবে, বেরিয়ে গেল, কিন্তু গেলটা কোথায়? আর এত সকাল সকাল এমন কোন কাজ এসে গেল যে ওনাকে এখনই বেরোতে হচ্ছে। বিষয়টা না ওনাদের কাছেও একটা খুব অদ্ভুত সাউন্ড করে এবং মনে হয় যেন কিছু তো একটা রহস্য আছে, কিছু তো একটা ব্যাপার আছে। যাই হোক, তোর মা বাড়ির সকলে খুব অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে যে ওর বাবা কখন ফিরবে। এইবারে 11:30 নাগাদ ওনার বাবা বাড়িতে ফেরেন। এবার ওনার বাবা এই যে বাড়িতে ফিরলেন, এই ফেরাটা যে সকলের কাছে এতটা শকিং হবে, এতটা খারাপ লাগা তার সাথে কাজ করবে, সেটা কিন্তু বাড়ির কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। এবং আপনারাও হয়তো এটা শুনলে খুব অবাক হয়ে যাবেন। এই যে ওনার বাবা সকালবেলা বেরিয়ে ওই 11:30 নাগাদ বাড়িতে ফিরলেন, উনি কিন্তু একা ফেরেননি। ইনফ্যাক্ট উনি কিন্তু সোজা ঘরে ঢোকেনও না, উনি বাড়ির যে মেন যে দরজা সেখানে এসে উনি দাঁড়িয়ে থাকেন এবং ওনার সাথে ছিল এক ভদ্রমহিলা। ওনার বাবার হাতে একটা শুকিয়ে যাওয়া রজনীগন্ধা ফুলের মালা এবং ওনার পাশে যে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, সেই ভদ্রমহিলা একটি লাল শাড়ি পরেছিল, তার গলায় ওরকমই একটা শুকনো রজনীগন্ধা ফুলের মালা, মাথা ভর্তি সিঁদুর এবং হাতে কিছু কিছু গয়না রয়েছে, হার দুল এরকম গায়ে গয়না। এবং এসে ওনারা বাড়ির যে সদর দরজা সেখানে দাঁড়িয়ে পড়ে এবং ওর বাবাকে প্রথম কিন্তু ওর মা দেখে বাড়িতে। ওর মা যখন ওর বাবাকে এই অবস্থায় দেখে, উনি হতভম্ব হয়ে যান যে উনি এভাবে দাঁড়িয়ে আছে কেন।
মানে একটা মানুষ যার জীবনযাত্রা সম্পূর্ণ নর্মাল ছিল, যে তার স্ত্রী তার ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছে, সেই ব্যক্তি হঠাৎ করেই 2-3 দিনের জন্য নিরুদ্দেশ হয়ে যায়। তারপরে সে বাড়ি ফেরে, তারপরে সে বাড়ি এসে কাউকে কিছু জানায় না, সকালবেলা সে উঠে বেরিয়ে যায়, এবং তারপর যখন 1-1.5 ঘন্টা পর সে ফেরে, তখন তাকে এই অবস্থায় দেখা যায়। ওনার মা বলছে, ইনি কে তোমার সাথে, আর তোমার হাতে এরকম ফুলের মালা কেন? এবার ওই যে বললাম, বাড়ির সকলেই একটু উদগ্রীবই ছিল, আর যেহেতু ওনার বাবাকে কিছুদিন আগে পাওয়া যাচ্ছিল না, তো সেই জন্য মানে ওদের বাড়িতে, সোনালিদির বাড়িতে ওনার মামা বাড়ি থেকেও 2-1 জন ছিল। তোর বাবা না কোনো কথা বলছে না, এবং ওনার বাবার পাশে যে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, তিনি একদম নববধূ যেরকম একটু মানে একটু তার মধ্যে লজ্জা লজ্জা ভাব থাকে, একটু মাথাটা নিচু করে দাঁড়ায়, ঠিক সেরকমই একটা নতুন বউয়ের মতো হাবভাব করে ওই মহিলা ওনার বাবার পাশে দাঁড়িয়েছিল। এবং ওনার মা যখন বারবার জিজ্ঞেস করছে যে তোমার হাতে এই ফুলের মালাটা কেন, আর এই মহিলা কে, কাকে তুমি বাড়িতে এনেছো, উনি কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ওই মহিলা চুপচাপ মানে মিষ্টি মিষ্টি হাসছে, এবং ওরকম লাজুক লাজুক ভাব করে মাটির দিকে তাকিয়ে রয়েছে। এবার ওইখানে ওর মা এরকম করে চিৎকার চেঁচামেচি করছে, ঘরেরও আরও 2-4 জন যারা ছিল তারা বেরিয়ে এসেছে, সোনালিদি, ওনার ভাই, তারাও বাড়ির বাইরে আসে সদর দরজার কাছে। এবং যেটা সোনালিদি লিখেছে, যে আমি নিজেও অবাক হয়ে গেছি যে আমার বাবা, যে মানুষটা আমার নিজের একজন, তাকে আমি এটা কি দেখছি। এবং যে কেউ দেখলে বুঝতে পারবে, যেভাবে ঠিক বর বউ ঘরে ঢোকে, ঠিক সেরকমভাবে যেন এরা দাঁড়িয়ে রয়েছে। এবার এই চিৎকার চেঁচামেচিতে আশেপাশে 2-1 জন তারাও বেরিয়ে এসেছে, এবং তাদের মধ্যে 1-2 জন আবার বলছে, কিরে, মানে ওনার বাবার উদ্দেশ্যে আর কি বলছে, কিরে তুই কি আবার বিয়ে থা করলি নাকি, এই মহিলাটাকে? এবার ওনার বাবা তখনও কিছু বলছে না। তো মানে ওনার মা মানে এতটাই আর কি শকে চলে গেছে জিনিসটা দেখে, এবং যত বেশি সময় এগোচ্ছে, ওনার বাবা যখন কোনো উত্তর দিচ্ছে না, তখন ওর মা বলছে যে তুমি কি আবার বিয়ে করেছো? এটা কি আমি কি ঠিক দেখছি, আমি কি ঠিক বুঝছি? তুমি চুপ করে থেকো না, তুমি প্লিজ উত্তর দাও, তুমি আমার কথার উত্তর দাও, তুমি কি আবার বিয়ে করেছো? তখন ওনার বাবা আস্তে করে বলে, হ্যাঁ আমি আবার বিয়ে করেছি। এবং এটা শোনার পরে মানে ভাবুন, একটা মেয়ে যার বয়স প্রায় 15 বছর, তার ভাই তার থেকে মাত্র 3 বছরের ছোট, মানে ওই ধরুন 12 বছর, তাদের মা, যিনি এত বছর ধরে একটা মানুষের সাথে সংসার করলেন, 2 সন্তানের মা হলেন, সেই রকম একজন ব্যক্তির কাছে হঠাৎ করে সে যদি সকালবেলা উঠে দেখতে পায় বা জানতে পারে যে তার স্বামী আবার বিয়ে করেছে, এবং সেই মহিলাকে বিয়ে করে সোজা বাড়িতে নিয়ে এসেছে, তাহলে ভাবুন তাদের মানে মাথার উপরে যাকে বলে বজ্রপাত হওয়ার মতো একটা বিষয় হবে। এবং ওনার মা বলছে, কি বললে তুমি, আরেকবার বলো, তুমি কি কোনো ইয়ার্কি করছো, তুমি কি মজা করছো? তখন পাশে যে মহিলা ছিল, মানে ওনার বাবা যাকে বিয়ে করে এনেছে, সে বলছে, না আমাদের বিয়ে হয়ে গেছে, এবং বলে যে আমাদের 4 দিন আগেই বিয়েটা হয়েছে, আজকে উনি আমাকে আমার নিজের বাড়িতে আমার স্বামীর ঘরে আমাকে তুলছেন। তোর মা বলছে যে আপনি কে, কোথা থেকে এসছেন? আর ওনার বাবাকে বলছে যে তুমি এটা কি করলে, আর কেনই বা করলে? তোমার মনে যদি এই ছিল, তুমি আমাকে বলতে পারতে, আমাদের একটা বড় মেয়ে আছে, আমাদের একটা ছেলে আছে, তুমি কারোর কথা একবার ভাবলে না? তুমি আমার কথা না ভাবো, তুমি একবার আমার সন্তানদের কথা ভাবলে না? তুমি এই বয়সে আবার বিয়ে করলে, আর তোমার আমাকে নিয়ে এতই যদি সমস্যা ছিল, তাহলে তুমি সে কথা আমাকে আগে জানাওনি কেন? মানে বুঝতেই পারছেন একজন স্ত্রীর পক্ষে এটা মেনে নেওয়া কতটা কঠিন, যে তার স্বামী, যে মানুষটা একদম মানে সোজা সাপটা একটা সাংসারিক মানুষ, যে ঘর সংসারে একেবারে নিজেকে ঢেলে দিয়েছে, সেই মানুষটার মধ্যে যে এত কিছু চলছিল, সে যে আরেকজনকে মানে আরেকজনের জন্য নিজের সংসারকে ত্যাগ করে সে যে আরেকজনকে বিয়ে করে আনবে, এটা ওনার মায়ের পক্ষে না জাস্ট মেনে নেওয়াটা সম্ভব ছিল না। এবং সোনালিদি যেটা লিখেছে, যে আমি তখন সবে বড় হচ্ছি, বুঝতে পারছি যে আমার মায়ের সাথে এটা কী হলো, এবং আমাদের সাথে কতটা প্রতারণা হলো, কিন্তু আমি না নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার ভাই আমার পাশ থেকে গিয়ে বলছে, বাবা তুমি আবার বিয়ে করেছো, আবার বিয়ে করেছো, আর একটা বউ। মানে ওনার ভাই তো তখন ছোট, 12 বছর, মানে খুব বেশি তো আর বয়স না, মানে এরকম বলছে। আর আশেপাশের লোকজন, ওর মামা ছিল, এক মামা এসেছিল যখন ওর বাবাকে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য
তো সবাই হতভম্ব, সবাই অবাক হয়ে গেছে যে এই লোকটার হলোটা কি। আর ওই যে বললাম আপনাদেরকে, ওর মায়ের সাথে যে ওর বাবার মনিমনার অভাব ছিল বা খুব ঝগড়া অশান্তি হতো তা কিন্তু নয়। নর্মাল যেরকম ছোটোখাটো ঝোঁকনক হয়ে থাকে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে, সেইটুকু হতো। এছাড়া কিন্তু কোনো অশান্তি ছিল না। মানে ওর মাকে যে ওর বাবা পছন্দ করতো না, সেসব কোনো কিছু কোনো দিন মানে সামনে আসেনি। আর সোনালিদি এতটাই মানে শকে চলে যায় বিষয়টা দেখে যে মানে উনি না কিছু বলতে পারছে না, শুধু ভাইকে বারবার বারবার টেনে আছে। কারণ ওনার ভাই তার বাবার কাছে যাচ্ছে, তার হাত ধরে বলছে, বাবা তুমি আর একটা বউ এনেছো, আর একটা বিয়ে করেছো, এরকম করে বলছে। এবার পাড়া প্রতিবেশী তারা তো অবাক হয়ে গেছে। এবার ওনার বাবা যাকে বিয়ে করেছে ওই মহিলার উদ্দেশ্যে পাড়ার লোকেরা বলছে যে কি তোমার বয়স তো দেখে মনে হচ্ছে কম না, তা তুমি আর কোনো পুরুষ পেলে না? দুটো ছেলে মেয়ের যে বাবা, তুমি তাকে বিয়ে করলে? তুমি কি জানতে এনার মানে বউ আছে, দুটো বাচ্চা আছে, তুমি কি জানতে? এবং সব থেকে অদ্ভুত বিষয় এবং সব থেকে নির্লজ্জ কতটা মানুষ হতে পারে ভাবুন, ওই মহিলা আবার মাথা নেড়ে সকলের সামনে বলে যে হ্যাঁ আমি সব জেনে শুনেই ওনাকে বিয়ে করেছি, আমি ওনাকে খুব ভালোবাসি, ওনার বউ আছে, 2 বাচ্চা আছে, সব জেনেই আমি বিয়ে করেছি। এবার ওর মা না মানে প্রচণ্ড কাঁদছে, এবং কাঁদতে কাঁদতে একটা সময় রাগে ওই মহিলার কাছে গিয়ে সোনালিদির মা বলছে যে লজ্জা করে না তোমার? তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙছো, তোমার যা বয়স দেখছি তাতে তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি আমার স্বামীর বয়সী হবে কি, তার থেকে বড় বই ছোট হবে না। তো তুমি মানে একজন বাবাকে তার পরিবার থেকে আলাদা করে দিলে? একবারও তুমি ভাবলে না যে তুমি যাকে বিয়ে করছো তার বড় বড় ছেলে মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে, আমার মেয়েটার কি হবে? আজ না হোক কয়েক বছর পরে হলেও তো আমাকে আমার মেয়ের বিয়ে দিতে হবে। আমি মানে যার বাবার এরকম 2টো বিয়ে, সেই বাড়ির মেয়েকে কোন ভালো পরিবারের ছেলে বিয়ে করবে একবার বলতে পারো? মানে উনি সোনালিদি লিখেছে যে ওই সকালটা আমি জীবনে কোনো দিন ভুলবো না। মানে এতটা বীভৎস কিছু যে আমাদের জন্য অপেক্ষা করছিল, সেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এবং তখনও অবধি সোনালিদি মানে কোনো কথা বলতে পারছে না, শুধু সোনালিদি ওনার মায়ের কাঁধে হাত রেখে আছে, ওনার মাকে একটুখানি মানে সামলানোর চেষ্টা করছে। ওনার মা বলছে তুমি এটা কী করে করলে, এটা পারলে কী করে করতে? এদিকে পাড়া প্রতিবেশীর লোকেরা তো মানে ওর বাবাকে যতটা না বলছে তার থেকেও বেশি ওই মহিলাকে নানান কথা শোনাচ্ছে। স্বাভাবিক যে কেউ শোনাবে। আর যখন ওই মহিলা বলে যে আমি সবটা জেনে শুনেই বিয়েটা করেছি, তখন তো মানে পাড়ার লোক বলুন, ওর মামা, ওর মামি এসছিল, সবার রাগটা বেশিরভাগটাই যেন ওই মহিলার উপরে গিয়ে পড়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ওই মহিলার যেন কোনো কথাই কোনো কানে আসছে না। সে ওরকম হাসি হাসি লাজুক মুখ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, তার যেন মনে হচ্ছে কিছুই হয়নি, সব কিছু নর্মাল, সব কিছু খুব স্বাভাবিক মনে হচ্ছে তার কাছে। এবং ওই মহিলার রিয়াকশান দেখে পাড়ার লোকেরা বা যারা ওখানে ছিল তারাও কিন্তু খুব অবাক হয়ে যায় যে এই মহিলা কেমন, এ বলছে আমি সব কিছু জেনে শুনে বিয়ে করেছি। যাই হোক, তো ওনার মা মানে দরজার সামনে দাঁড়িয়ে কথাবার্তা হচ্ছিল, তো সোনালিদির মা তখন কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এবং এরাও এতটা নির্লজ্জ যে সোনালিদির বাবা যাকে বিয়ে করেছে সেই মহিলা আগে ঘরে ঢুকে যায়, এবং তার পিছন পিছন যথারীতি সোনালিদির বাবাও ঘরে ঢোকেন। এবং পুরো বিষয়টা একটা এমন জায়গায় এসে দাঁড়ায় যেন ব্যাপারটা প্রচণ্ড নর্মাল, কিছুই সেরকম হয়নি। এবার সোনালিদি বুঝতে পারছে না যে উনি কী করবে। একদিকে ওনার মা প্রচণ্ড কান্নাকাটি করছে, একেবারে কান্নায় ভেঙে পড়েছে। এদিকে সোনালিদির ভাই কাঁদছে, বলছে বাবা তুমি আর একটা বিয়ে করলে তাহলে আমাদের কি হবে, আমরা কি করব? এবার পাড়া প্রতিবেশীর মধ্যে কিছু কিছু লোকজন ছিল, তারা আবার সোনালিদি যেহেতু একটু বড়, তাকে জিজ্ঞেস করছে কী রে, তোর বাবা মায়ের মধ্যে কোনো বনাবনি ছিল না? ওদের মধ্যে কি খুব ঝগড়া হতো? তুই তো বড়, তুই কি কিছু জানিস? এবার সোনালিদি মানে এমনি মানে 15 বছর বয়সটা তো খুব বেশি নয়, খুব যে বিশাল ম্যাচিওর মানুষ হয়ে গেছিলো 15 বছরে সোনালিদি, তাও নয়। তো সেই রকম একটা বাচ্চা মেয়েকে যখন এই ধরনের প্রশ্নগুলো করা হয়, তখন তার উপরে যে কী ধরনের মানসিক চাপ পড়ে সেটা তো বলাই বাহুল্য। এবার সোনালিদি বুঝতে পারছে না কি এই প্রশ্নের কি উত্তর দেবে। সোনালিদি বলছে না আমি তো সেরকম কখনো বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি বা অশান্তি আমি তো কিছু সেরকম দেখিনি, আর বাবা যে একটা এইরকম ঘটনা ঘটাবে সেটা আমরা কেউই কখনোই বুঝতে পারিনি। মানে যেদিন ওর বাবা নিরুদ্দেশ হন
তার আগের দিন অবধি ওর মা রান্না করেছে, ওর বাবা খেয়েছে, মানে একদম সব কিছু খুব স্বাভাবিক ছিল। কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে ওর বাবা অন্য কারোকে বিয়ে করতে চলেছে, বা ওদের প্রতি যে একেবারে অনীহা রয়েছে, সেরকম কিছুই, কোনো সাইন, কোনো সিমটম কিচ্ছু বোঝা যায়নি। যাই হোক, তো এবার পাড়ার লোকেরা বলছে না, আচ্ছা এখানে এবার একটা কথা বলি। বললাম যে ওর মামা এসছিল, তোর মামা বলছে যে না, এটা তো হতে পারে না, একটা মানুষ এভাবে দুটো বিয়ে কি কখনো করতে পারে? তো এই মহিলাকে বলছে যে না, আপনি ঘরে ঢুকেছেন, ওর মামা আর কি বলে যে আপনি ঘরে ঢুকেছেন, ঠিক আছে, এবার আপনি যেভাবে ঘরে ঢুকেছেন আপনি ঠিক সেইভাবেই ঘর থেকে বেরিয়ে যান, কারণ এইখানে আমার বোন এবং তার ছেলেমেয়েরা থাকে, আপনি এই বাড়িতে থাকতে পারবেন না। এবং সোনালিদির বাবাকে বলে যে জামাইবাবু, তুমি কিন্তু এই কাজটা খুব খারাপ করেছো, একটা বিয়ে থাকা সত্ত্বেও তুমি আর একটা বিয়ে করলে কি করে? এটা তো আইন সিদ্ধ নয়। তো ওর বাবা কিচ্ছু বলতে পারছে না, চুপচাপ রয়েছে। আর ওই মহিলা তো একদম নতুন কনের মতো আর কি, বউয়ের মতো লজ্জা পাচ্ছে, হাসছে, তার মনে হচ্ছে যেন কোনো কথাই তাকে টাচও করছে না, এরকম টাইপের একটা তার রিয়াকশন। এদিকে সোনালিদির মা তো প্রচণ্ড কান্নাকাটি করে বলছে যে তুমি এখন নতুন করে সংসার করবে, আমি কি করব আমার ছেলে মেয়েদেরকে নিয়ে? আমি কি গাছতলায় গিয়ে দাঁড়াবো? তখন সবাইকে প্রচণ্ড অবাক করে ওই মহিলা, ওর বাবা যাকে বিয়ে করে এনেছেন সেই মহিলা হঠাৎ করেই হেসে হেসে খুব শান্ত কণ্ঠে বলছে যে আমি এই বাড়িতে সংসার ভাঙতে আসিনি, আমি সংসার গড়তে এসেছি। তোমরা কেউ কোথাও যাবে না, আমরা সবাই এই বাড়িতে সবাই একসাথে মিলেমিশে থাকবো। এবার এই কথাটা যেই ওই মহিলা বলেছে, আশেপাশে যারা ছিল, বাড়ির লোক বলুন বা পাড়া প্রতিবেশী, তারা না আরও তেলে বেগুনে জ্বলে গেছে। বলছে যে তুমি আবার এই বাড়িতে 1 ঘন্টাও হওনি এসেছো, তুমি আবার বলছো যে তুমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে, তার দুটো বউ নিয়ে একটা পুরুষ মানুষ সংসার করবে আর আমরা পাড়ার লোক সবাই সেটা দেখবো? এটা তো হয় না। তো তখন সোনালিদির মা ওর বাবাকে বলছে তুমি কিচ্ছু বলবে না, এই মহিলা এ ধরনের কথা বলছে। তখন ওর বাবা বলছে যে আমি তো কাউকে চলে যেতে বলছি না, আমি তো এটা বলছি না যে তুমি আমার প্রথম স্ত্রী, তুমি সন্তানদের নিয়ে চলে যাও, তোমরা সবাই এই বাড়িতেই থাকো, দরকার হলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তোমরা সবাই বাড়িতে থাকো। এবার ওখানে যারা ছিল, বাড়ির লোক বলুন বা পাড়া প্রতিবেশী, সবাই না খুব অবাক হয়ে যায়। যে লোকটা দ্বিতীয় বিয়ে করেছে সে এখন পরিস্থিতির চাপে পড়ে বলছে যে সে চলে যাবে, এরা থাকুক, এটা আবার কেমন কথা? যাই হোক, এবার ওর মা তো প্রচণ্ড কান্নাকাটি করছে এবং সোনালিদি এবং ওনার ভাইকে বলে যে তোরা তোদের জামা কাপড় যা দরকারি জিনিস আছে গুছিয়ে নে, তোর বাবা যখন দ্বিতীয় বিয়ে করে এনেছে, এই সংসারে তো আর আমার কোনো জায়গা নেই, আর এখানে আমি থাকবো না, আমি তোদেরকেও এখানে রাখবো না, আমরা মামা বাড়ি চলে যাব। যাই হোক, তো জিনিসপত্র ওরা গুছিয়ে নেয়, মোটামুটি যা যা ছিল সব গুছিয়ে নেয়, এবং যখন ওরা জিনিসপত্র গোছগাছ করছে তখন ওই মহিলা আবার এসে সোনালিদিকে বলছে যে তুমি এই বাড়ির বড় মেয়ে, তোমাকেই বলছি তুমি তোমার মাকে একটু সামলাও, আমি কিন্তু চাই না যে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও বা কিছু, বা তোমার বাবাও চায় না, তোমরা সবাই এই বাড়িতে থাকো, যেমন থাকছিলে সেরকমই থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। এবার ও তো লিখেছে যে আমার তখন মনে হচ্ছিল যে একটা ধাক্কা মেরে ওই মহিলাকে ফেলে দিই, এত রাগ ধরছে, উনি হাসছে, সাজগোজ করে এসেছে, আবার এই সমস্ত ঝগড়া অশান্তি যখন চলছে তার মধ্যেই আবার উনি বাথরুমে গিয়ে একটা অন্য নতুন শাড়ি পরে এসেছে, একদম যেরকম বউরা যেরকম সাজে সেরকম করে সেজেছে, তাকে দেখে মনেই হবে না যে সে এমন কোনো কাজ করেছে যেটা তার করা উচিত হয়নি, তার মধ্যে কোনো ভ্রুক্ষেপই নেই। আর ওনার বাবা মাথাটা নিচু করে চুপচাপ বসে আছে, একটা দুটো কথা মাঝে মধ্যে বলছে, এরকম। যাই হোক, তো ওনার যে মামা ছিল, তো সেই মামা বলল যে আমি এখন এদেরকে নিয়ে যাচ্ছি, কিন্তু এটা তো ঠিক হলো না, পরে এই নিয়ে আমরা কথা বলবো। তো ওর মা প্রচণ্ড কান্নাকাটি করে, তো কান্নাকাটি করতে করতে সোনালিদিও খুব খারাপ লাগে, উনি, ওনার ভাই, ওনার মা সবাই মামা বাড়ি চলে যায়। এবার এদিকে সোনালিদি যেটা মেনশন করেছে যে ওনার 2 মামা আর ওনার দিদা বেঁচে ছিল। এবার ঘটনা হচ্ছে যে ওনার মামা বাড়ির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি হয়তো
দুবেলা দুমুঠো করে খাবার পেটে জুটে যাবে, কিন্তু সোনালিদি পড়াশুনো করে, ওনার ভাই পড়াশুনো করে, ওনার মায়েরও একটা ভবিষ্যৎ আছে। তো সেই রাতে কারোরই কোনো ঘুম হয় না, ওনার দিদা মামার সবাই জেগেছিল। তো মামা বাড়িতে কথা হয় যে দেখ, আমি দুবেলা দুমুঠো করে খাওয়ার ব্যবস্থা আমরা করে দিতে পারবো, কিন্তু তোর বাচ্চাদের পড়াশুনো করার যে দায়িত্ব, যে টাকা পয়সা, তোর ভবিষ্যৎ, মেয়েকে বিয়ে দিতে হবে, সেসব আমরা কোথায় পাবো? তো সোনালিদির তখন মানে ওই এক রাতের মধ্যে সোনালিদি যেন অনেকটা বড় হয়ে যায়, অনেকটা যেন ম্যাচিওর্ড হয়ে যায়। তো তখন সোনালিদি ওনার মাকে বলে যে মা, আমরা আমাদের বাড়ি ছেড়ে কেন চলে এলাম? আজকে সত্যিই তো মানে অনেক ভোরের দিকে আর কি অনেক সারা রাত এসব ডিসকাশন হয়। তো তারপরে মামারা যে যার মতো শুতে চলে যায়। তো তখন ওনারা যে ঘরে ছিল, সোনালিদি, ওনার মা, ভাই, তখন সোনালিদি ওনার মাকে বোঝায় যে মা, আমরা আমাদের বাড়ি ছেড়ে কেন চলে এলাম? আজকে বাবা একজনকে বিয়ে করে এনেছে, আমি মানছি এটা খুব খারাপ করেছে, কিন্তু তাই বলে আমরা আমাদের বাড়ি ঘর সব কিছু ফেলে চলে এলাম? আমার স্কুল ওখানে, ভাইয়ের স্কুল ওখানে, আমরা এখন রাতারাতি কি করে সব স্কুল বন্ধ করব, সব কিছু কী করে পরিবর্তন করব? আমাদেরকে ওই বাড়িতে ফিরতেই হবে। এবার কোথাও না কোথাও সোনালিদির মায়েরও মনে হয় যে সত্যিই তো আমার ভাইয়েরা তো বিশেষ রোজগারপাতি করে না, আজকে আমি যদি এখন ভাইদের উপরে বসে বসে খাই তাহলে কি করে হবে? দুদিন পরে হয়তো এখানেও কোনো অশান্তি সৃষ্টি হতে পারে। তো ওনার মা সব দিক ভেবে চিনতে এবং সোনালিদি অনেক বোঝায়। তো ওনারা আবার পরের দিন সকালে বাড়িতে চলে যায়। এবং বাড়িতে যখন যায়, মোটামুটি ওরা বাড়িতে পৌঁছয় ওই 10টা-11টা নাগাদ। তো সোনালিদি লিখেছে যে আমার এখনও মনে আছে যে গিয়ে দেখি ওই মহিলা যাকে আমার বাবা বিয়ে করে এনেছে, সে লুচি ভাজছে। এবং আমাদের দেখে সে একটু অবাকই হয়ে যায় এবং খুব মিষ্টি মুখে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা জামা কাপড় ছেড়ে নাও, আমি গরম গরম লুচি করছি, লুচি আর আলুর দম তোমাদেরকে আমি সবাইকে খেতে দিচ্ছি। এবং ওনার মা অবাক হয়ে যায় যে ওই মহিলা মানে ওই একদিনের মধ্যে পুরো বাড়িটাকে যেন একদম নিজের কবজায় করে নিয়েছে। রান্নাঘরের টুকিটাকি কোথায় কী থাকে না থাকে সব মহিলা ওই একদিনে দেখে নিয়েছে। তো ওর মা তো মানে প্রচণ্ড খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে উনি আবার এই বাড়িতে ফিরলেন। ওখানে ওদের পাড়া প্রতিবেশী যারা লোকজন ছিল, তারা যখন দেখে যে ওরা আবার ফেরত এসছে, তো তারাও কিন্তু ওদেরকে খুব সমর্থন করে, বলে যে তুমি এত বছর এই বাড়ির বউ হয়ে সংসার করলে, দুটো বাচ্চা মানুষ করলে, তুমি কেন বাড়ি ছেড়ে চলে গেলে? তুমি খুব ভালো কাজ করেছো, যদি যেতে হয় এই মহিলা যাবে। এবার পাড়ার লোকজন সবাই বলে যে দেখো, এটা থানা পুলিশ তোমার করা উচিত, তাহলে এই মহিলা যেতে বাধ্য হবে, কারণ আমরাও তোমরা চলে যাওয়ার পরে আমরা অনেক বলেছি, কিন্তু এই মহিলা হচ্ছে একদম দোকান কাটা, ও আমাদের কোনো প্রশ্নের কোনো উত্তর দেয়নি, আর তোমার বর তো একটা ভোমার মতো করে বসেই আছে, যেন তার কোনো কথাই কোনো কানে ঢুকছে না। তো সেই সময় সোনালিদির মা একটা কথা চিন্তা করে যে উনি যদি এখন থানা পুলিশ করে, বিষয়টা আরও বেশি জানাজানি হয়ে যাবে। আর যেহেতু মানে ওনার মা মনে করতো যে মেয়েদের যতই পড়ালেখা শেখাই, যাই করি না কেন, একটা সময় তো মেয়েকে বিয়ে দিতে হবে। এবার এই বিষয়টা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করি, তাহলে ভবিষ্যতে আমার মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর ভাবলো যে পুলিশ এসে কী বা করবে, যা ক্ষতি হয় সেটা তো আমার হয়েই গেছে। তো ওনার মা বলে যে দেখো, আমি এখন অবধি কিছু ভাবতে পারছি না থানা পুলিশ করার কথা, আর যদি আমি থানা পুলিশ করিও তাহলে তো সত্যিটা তো আর পরিবর্তন হয়ে যাবে না, হয়তো এই মহিলা এখন তখনকার মতো বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আমার বর হয়তো আর এই বাড়িতেই ফিরবে না। আমার পক্ষে এখন সম্ভব নয় যে আমি আমার ছেলে মেয়েকে একা হাতে মানুষ করব, আমার কাছে টাকা নেই, আমাকে নিজের পেট ভরতে হবে, আমার ছেলে মেয়েদের পেট ভরতে হবে, আমার ছেলে মেয়েদের পড়াশুনো আছে। তো উনি বলেন যে কিছুদিন দেখি ব্যাপারটা কোন দিকে যায়, যদি এই মহিলা নিজে থেকে চলে যায় তো ভালো, নাহলে আমি পরে দেখবো, থানা পুলিশ করার কথা ভাববো। এবার আশেপাশের লোকজন তারা যখন এই কথাটা শোনে, তাদেরও মনে হয় যে হ্যাঁ, ওর মা খুব ভুল বলছে না, কারণ সত্যি তো থানা পুলিশ করে তো আর সত্যিটা মানে পরিবর্তন হবে না, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। এবার ওদের যে বাড়িতে যে ঠাকুর ঘরটা ছিল, ওরা তিনজনে মিলে ওই ঠাকুর ঘরে থাকা শুরু করলো। এবং ওই মহিলা এতটাই চালাক ছিলেন, সেই মহিলা আবার ওর মাকে বলে যে তুমি কিন্তু এই ঘরেই থাকতে পারো, যে ঘরে তুমি থাকতে, তুমি এখন থেকে সে ঘরেই থাকতে পারো, আমি বরং অন্য ঘরে চলে যাব। যাই হোক, ওর মা ওর বাবার সাথেও খুব একটা কথা বলতো না, আর ওই মহিলার সাথে তো বলতোই না। আর ওর মা এসে ওর বাবাকে বলে যে দেখো, আমি এই বাড়িতে ফিরতাম না, শুধুমাত্র ছেলে মেয়ে দুটোর মুখের দিকে চেয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি
এবং আমি আশা করব তুমি বিয়ে করেছো, কিন্তু তুমি আমার ছেলে মেয়েদেরকে বঞ্চিত করবে না। তো ওর বাবা বলে, হ্যাঁ, আমি তো তোমাকে চলে যেতে বলিনি, আমি আমার ছেলে মেয়েদের যা খরচাপাতি লাগে আমি সবই দেব। যাই হোক, তো সোনালিদি লিখেছে যে আমার মাকে আমি এতটা কষ্ট পেতে দেখেছি মানসিক দিক থেকে যে সেটা আর স্বপ্নে ভাবা যায় না। কিন্তু তার সাথে সাথে আর একটা জিনিসও সোনালিদি খেয়াল করে, বা ওনার ভাই ওনার মা খেয়াল করে, যে ওনার বাবা যেই বিয়েটা করে খুব সুখী ছিলেন বা খুব আনন্দ পেয়েছিলেন সেটা কিন্তু নয়। সামহাউ ওনার বাবা কিন্তু খুব মানে কেমন যেন একটা শ্যাটার্ড হয়ে থাকতো, মানে দুঃখ ভাব নিয়ে থাকতে, বা সেটা পরিস্থিতির চাপে পড়ে সেটা লোক দেখানোর জন্য সেটা কিন্তু ওনার জানা নেই। কিন্তু ওই মহিলা ভীষণ চালাক ছিল। ওই মহিলা কিন্তু ওই একটা রাতে, যে রাতে ওরা ছিল না, ওই একদিনের মধ্যে মানে পুরো বাড়িটাকে যেন নিজের হাতে করে নিয়েছিল। বাড়িতে কত টাকার বাজার আসবে, মানে ওনার বাবা, মানে সোনালিদির যে বাবা, তিনি কিন্তু মানে সোনালিদির মাকে হাতে গুনে কিছু টাকা দিতেন। মানে হয়তো সংসার চালাতে 1000 টাকা লাগবে, উনি হয়তো 1200 টাকা দিতেন। ওই 200 টাকা দিয়ে হয়তো কখনো কিছু এক্সট্রা খাওয়া দাওয়া হলো, বা হয়তো সোনালিদি বা ওনার ভাই কিছু একটা চাইলো যে এটা কিনে দাও, মানে একদম মেপেই টাকা দেওয়া হতো। তার থেকে হয়তো খুব সামান্য অংশ টাকাই এক্সট্রা হয়তো হাত খরচ হিসেবে ওনার মাকে দিত। কিন্তু এই দ্বিতীয় বউ যখন এলো তখন কিন্তু মানে পুরো ছবিটা চেঞ্জ হয়ে গেল। সোনালিদির বাবা কি করতেন, মানে একদম অল্প কিছু টাকা নিজের কাছে রেখে বাকি পুরো টাকাটা, মানে সংসার চালানোর পুরো টাকাটাই কিন্তু এই দ্বিতীয় স্ত্রীর হাতে দিয়ে দিতেন। এবং সেই দ্বিতীয় স্ত্রী ঠিক করতো যে কোথায় কত টাকা কোন খাতে কিভাবে খরচা হবে। ইভেন বাড়ি মানে মাছ এলে উনি আগে হিসেব করে দিত যে কে কোন মাছের পিসটা খাবে। এবং এই জিনিসটা যত বেশি সোনালিদির মা দেখতো, ওনার প্রচণ্ড কষ্ট হতো যে আমি কিভাবে সংসার করেছি আর এই মহিলা হিসেবে কিভাবে সংসার করেছে। এবং উনি কিছুতেই ভেবে পাচ্ছিলেন না যে ওনার স্বামীকে এই মহিলা কি করে বশ করলো। একটা মানুষের যদি এরকম একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলে, সেটা তো কোনো না কোনোভাবে কখনো না কখনো তো প্রকাশ পাবে। উনি ভাবলেন যে আমি মানুষটাকে এতটা ভুল চিনলাম যে সে এতদিন ধরে আমার সাথে প্রতারণা করে গেছে, অথচ আমি বিন্দুমাত্র কিছু বুঝতে পারলাম না যে এই মানুষটা এইরকম করছে। এটা যে কোনো স্ত্রীর কাছে কিন্তু প্রচণ্ড অসম্মানের, তাই না? এইবারে একদিন সোনালিদি যখন ওনার বাবা যে ঘরে থাকতেন সেই ঘরের পাশ দিয়ে যখন পাস করছিলেন, তখন হঠাৎই একটা কথা সোনালিদির কানে আসে। এবং যখন একটা কথা কানে আসে, হঠাৎ করেই না সোনালিদির মনে হয় যে এটা কী কথা বলছে, একটু শোনা যাক। তো এমনিতে সোনালিদি মা তো একদমই ওনার বাবা বা ওই মহিলার সাথে কোনো কথা বলতো না, খুব দরকার ছাড়া। আর সোনালিদি এবং ওনার ভাই, মানে ওনার ভাই তো অতটা বুঝতো না, ওনার ভাই তাও টুকটাক ওনার বাবার সাথে কথা বলতো, কিন্তু সোনালিদি একদমই কথা বলতো না। তো ওনাদের যে বাথরুমটা ছিল সেই বাথরুমটা যেতে গেলে ওই ঘরটার পাশ দিয়ে যেতে হবে। তো একদিন রাতের বেলা সোনালিদি যখন বাথরুম যায়, বাথরুম থেকে যখন বেরিয়ে আসছে, হঠাৎ করেই সোনালিদি শুনতে পায় যে দরজার ভিতর থেকে সোনালিদির বাবা ওই মহিলাকে বলছে যে দেখো, তুমি যেটা চেয়েছিলে সেটা কিন্তু হয়েছে, আর আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার প্রথম স্ত্রী যথেষ্ট ভালো, সে তোমার নামে কোথাও কোনো অভিযোগ করবে না, সেটাও ও করেনি। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সন্তানদের কোনো ক্ষতি করবে না। তো তুমি যদি এখন তোমার কথা না রাখো, তুমি যদি আমার সন্তানদের কোনো ক্ষতি করো, তাহলে কিন্তু সেটা খুব খারাপ হয়ে যাবে। এবং এইটা ওনার বাবা বলল। এবং তারপরে সোনালিদি শুনতে পাচ্ছে যে ওই ঘরের ভিতর থেকে একটা অদ্ভুত রকমের গোঙানি, একটা খুব গর্জনমূলক একটা আওয়াজ আসে, এবং একটা উদ্ভট আওয়াজ, মানে সেই আওয়াজটা বলা যেতে পারে যে একটা কোনো ভারী গলা, সেই ভারী গলায় মানে ভিতর থেকে কেউ বলছে যে এতেই ভয় পেয়ে গেলি, এখনো তো তোকে কিছুই দেখায়নি, এতেই ভয় পেয়ে গেলি, বলে এরকম একটা খক করে হাসছে, একটা খক করে একটা অদ্ভুত টাইপের হাসি, যে হাসিটা একটা মহিলার গলা থেকে বেরোনো সম্ভব না, মানে একটা কোনো মানুষের, নর্মাল মানুষের ভয়েস কখনো ওরকম হয় না। এবার সোনালিদি না খুব ঘাবড়ে গেছে যে ওই ঘরে ওনার বাবা থাকে এবং তার সাথে উনি যাকে বিয়ে করে নিয়েছে সেই মহিলা থাকে। তো সেই ঘর থেকে এইরকম একটা গলার ভয়েস কোথা থেকে আসছে, এবং এই ভয়েসটা তাহলে কার? যাই হোক, তো সোনালিদি ওই ভয়েসটায় এতটাই ভয় পেয়ে যায়, উনি ওখান থেকে দৌড়ে ঘরে চলে আসে।
এসে উনি ওনার মাকে কথাটা বলে। ওনার মা বলছে যে কেন তুই ওদের ঘরের সামনে দাঁড়াতে গেলি, যদি ওরা দেখে ফেলতো যে তুই ওদের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, সেটা নিয়েও একটা ওই মহিলা হয়তো অশান্তি করতো। তো তখন সোনালিদি ওনার মাকে বলছে যে মা, এই যে বাবা মানে এরকম যে বলছিল, তার মানে বাবা আমাদেরকে এখনো ভালোবাসে, তাই না বলো? তো সোনালিদির মা বলছে আমি জানি না, যদি সত্যি ভালোবাসতো, যদি সত্যি তোদের কথা ভাবতো, তাহলে এই বয়সে একটা বিয়ে কিভাবে করতে পারতো? তো তখন সোনালি বলছে যে দেখো, সেটা যাই হোক না কেন, বাবা এরকম একটা কথা বললো, আর ওই ঘরে তাহলে আর কে আছে? তো সোনালিদির মা বলে আমি জানতে চাই না, আমি জানতে চাই না, আর কার গলার কি ভয়েস আছে, কি স্বর, সেটা জেনে আমি কী বা করবো বল? আমাদের জীবন এখন এটাই, তোরা ভালো করে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়া, আর আমি তখন এই বাড়িটা ছেড়ে দিতে পারবো। ওনার মায়ের মনে একটা দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব মিলিয়ে আর কি একটা রিয়াকশান। কিন্তু সোনালিদির মনে না একটা বিষয় প্রবলভাবে দাগ কাটে, যে কিছু তো একটা ভুল হচ্ছে। মানে এই যে কথাটা যে সোনালিদির বাবা বলে যে আমার সন্তানদের যেন কোনো ক্ষতি না হয়, এই কথাটা শুনে সোনালিদির কোথাও মনে হয় যে এই যে সোনালিদি ভাবছিল যে আমার বাবা মনে আমাদেরকে ভালোবাসে না, আমাদের কথা ভাবে না, সেটা তো তার মানে ঠিক নয়। এবং সোনালিদি বুঝতে পারে যে কিছু তো একটা বাবার সাথে ঘটছে, সেটা হয়তো বাবা আমাদেরকে বলতে পারছে না। আর যেহেতু ওই ঘটনার পর থেকে সোনালিদিও ওনার বাবার সাথে আর কোনো কথা বলতো না, তো সেদিন রাতের বেলা সোনালিদি ঠিক করে যে না, বাবা তো অনেকবার আমার সাথে কথা বলতে এসেছে, আমি কথা বলিনি, কিন্তু এবার আমি আর এটা করব না। আমার বাবা যদি এবার আমার সাথে কথা বলতে আসে, আমি কথা বলবো, আমি জানতে চাইবো যে কী এমন ঘটনা ঘটেছিল যার জন্য বাবাকে বিয়েটা করতে হলো। কারণ আমার বাবাই দ্বিতীয় বিয়ে করার পরে যে খুব সুখী, খুব আনন্দে আছে, তা কিন্তু নয়। একটা মানুষ যদি খুব আনন্দে সুখে থাকে, তাকে দেখে কিন্তু বোঝা যায়। আবার ঠিক মানে উল্টোটা হচ্ছে ওই মহিলার ক্ষেত্রে। ওই মহিলা কিন্তু বেশ সুখে শান্তিতে আছে, তাকে দেখে বোঝা যাচ্ছে সে বেশ আনন্দ করছে। কিন্তু ওই মহিলার চলন বলন, তার কথাবার্তা সব কিছুর মধ্যে না একটু খটকা লাগতো সোনালিদির। কারণ ওই মহিলা ঘুম থেকে উঠতো অনেক ভোরে, অনেক ভোরে ঘুম থেকে উঠতো, এবং মাঝে মধ্যেই সে ভোরবেলা উঠে কোথাও একটা চলে যেত। এবং যখন এরা ঘুম থেকে উঠতো, সোনালিদি দেখতো বা ওনার মা দেখতো যে কোথাও থেকে উনি মানে একদম ঘোমটা ফোমটা দিয়ে কোথা থেকে ঘরে ঢুকছে, মানে ওই 6টা নাগাদ সে ঘরে ঢুকছে, তার মানে বেরিয়েছে তারও অনেক আগে। তো এইটা না সোনালিদি ভাবে যে এটা একবার দেখতে হবে, তো মহিলা যায় কোথায়। এবার ওই যে বললাম যে পরিস্থিতির চাপে অনেক মানুষের কিন্তু ম্যাচিউরিটি এসে যায় অনেক তাড়াতাড়ি। যে চিন্তাভাবনাগুলো হয়তো অনেক পরিণত বয়সে আসার কথা, সেটা কিন্তু অনেক অল্প বয়সী মানুষের মধ্যে পরিস্থিতির চাপে চলে আসে। এবার একটা বিষয় সোনালিদিও খেয়াল করে, এবং ওনার মাই প্রথম ব্যাপারটা সোনালিদিকে বলে যে এখন তো আর তোর বাবার সাথে আমার সেই সম্পর্ক নেই, কিন্তু আমি খেয়াল করে দেখেছি তোর বাবার শরীরটা কিন্তু ভালো নেই, উনি কিন্তু ওনার শরীরের খেয়াল রাখে না, রোগাও হয়ে গেছে আগের থেকে। তো সোনালিদি ভাবে যে সত্যিই তো, আজকে মা বাবার প্রতি হয়তো তার রাগ আছে, অভিমান আছে, কষ্ট আছে, কিন্তু মা যে কথাটা বলে সেটা তো ঠিকই। তো বাবার তো আগের থেকে অনেক রোগা হয়ে গেছে, দেখেও মনে হয় যেন বাবার কোনো অসুখ বিসুখ হয়েছে, তো কিছু তো ব্যাপার আছেই। তো সোনালিদি একদিন কি করে, ওনার বাবা যখন আর কি ফিরতো কাজ থেকে, তো যে রাস্তা দিয়ে ফিরতো সেটা তো ও জানি, তো কী করেছে, ওর বাবা আসার আগে ঘর থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ওদের বাড়ির সামনে যে মোড়ের মাথাটা ছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। এবার দেখছে যে ওর বাবা ফিরছে, তো সোনালিদি ভাবলো যে না, ঘরে যদি মানে ঘরে ওই মহিলা সারাক্ষণ কিন্তু ওদের পাহারা দেয়, ওরা কী কথা বলছে, কী খাচ্ছে, কোথায় যাচ্ছে, সব কিছু দেখে। তো সেই জন্যই সোনালিদি ভেবেছিল যে আমি বাড়ির বাইরে বাবার সাথে কথা বলবো। তো সোনালিদিকে দেখে ওনার বাবা বলে যে কিরে তুই এখানে কি করছিস এখন? তো সোনালিদি কোনো ভনিতা না করে পরিষ্কার বলে দেয় যে আমি তোমার জন্যই অপেক্ষা করছি, ঘরে তো তোমার সাথে কথা বলার কোনো উপায় নেই। তখন ওনার বাবা না চুপ করে গেছে, গিয়ে বলছে কিছু খাবি, কিছু কিনে দেবো তোর জন্য আর ভাইয়ের জন্য, মায়ের জন্য? তখন সোনালিদি বলছে আচ্ছা বাবা, তুমি কি আমাদের কথা ভাবো? সত্যি করে বলো তো, তোমার কি আমাদের নিয়ে চিন্তা হয়? তখন না সোনালিদির বাবা বলছে তুই খাবি, আমি কিনে দেবো। কারণ সোনালিদি ওনার মা কোনো কথা বলতো না, ওনার বাবার সাথে কথা বলতে এলেও চলে যেত উল্টো অন্যদিকে। তো দেখছে যে মেয়ের একটু অভিমান ভেঙেছে, তো উনি তখন বললো যে ঠিক আছে চ, একটা মিষ্টির দোকানে চ। তো মিষ্টির দোকানে গিয়ে ওদের জন্য মিষ্টি, সিঙ্গারা এসব কিনে দেয়, আর পরিষ্কার বলে দেয় যে ঘরের দরজা বন্ধ করে খাবি, আর এটা তোর সোনালিদি একটা পড়ার মানে যে বইয়ের ব্যাগ যে হয়, সে ব্যাগ নিয়ে
বাইরে বেরিয়েছিল, বললো যে তুই ব্যাগে করে নিয়ে যা, ঘরের দরজা বন্ধ করে খাবি। তো তখন সোনালিদি বলছে, আচ্ছা বাবা একটা কথা বলো তো, তুমি কেন এই বিয়েটা করলে? এই মহিলা কে? তুমি হঠাৎ করে কেনই বা বিয়ে করলে? আমি জানি আমার হয়তো তোমাকে এই প্রশ্নটা করা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আমি জানতে চাই বাবা যে কী এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি হঠাৎ করে একজনকে বিয়ে করে আনলে। সেদিনও তোমাকে এই প্রশ্নটা আমি করেছিলাম, তুমি সেদিন কোনো উত্তর দাওনি, কিন্তু আজকে এখানে তো আর কোনো লোকজন নেই, সেই মহিলাও নেই, তুমি আমাকে বলতে পারো বাবা তুমি কেন বিয়েটা করেছো? তখন ওনার বাবা মানে কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে যে আমি জানি তুই, তোর ভাই, তোর মা, কেউ তোরা আমাকে হয়তো কোনোদিন ক্ষমা করবি না, কিন্তু বিশ্বাস কর মা, আমি তোদের মুখের দিকে চেয়ে এই কাজটা করেছি। আর আমি জানি এটাও যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোদের তিনজনের দায়ভার আমি নিয়েছি এবং সেটা আমি যথাযথভাবে পালনও করব। কিন্তু আমাকে কোনো প্রশ্ন করিস না, আমি তোকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিন্তু আমি এই বাড়িটা বেচে দেওয়ার চেষ্টা করছি এবং এই বেচে আমি যা টাকা পয়সা পাবো আমি সবটা তোদের নামে রেখে দিয়ে যাব, এবং যাতে তোদের মাথার উপরে ছাদটা থাকে, যাতে তোর আর তোর ভাইয়ের পড়াশুনোটা কখনো না আটকায়। তো এগুলো শুনে না মানে সোনালিদি খুব অবাক হয়ে যায় এবং বাবাকে বলতে থাকে, বাবা তুমি কি বলছো, তুমি আর বেশি দিন বাঁচবে, এসবের মানেটা কি? তখন ওনার বাবা বলে যে তুই হয়তো এসব এখন বুঝবি না, আর আমার হয়তো তোকে এগুলো বলাটাও ঠিক না, কিন্তু এটা সত্যি কথাই, আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না। আর হয়তো এই যাকে আমি বিয়ে করেছি, এই বিয়েটা তো আমার করা উচিত হয়নি, আমি সেটা খুব ভালো মতোই জানি, হয়তো সেই পাপের জন্যই আমাকে হয়তো এই শাস্তিটা পেতে হবে। এবার এত এদিক ওদিককার ঘুরিয়ে কথা বলে এবং মানে বেশিক্ষণ সোনালিদির পক্ষে ওইভাবে বাইরে কথা বলাটা তো সম্ভবপর হতো না। তো সোনালিদির বাবা বললো যে ঠিক আছে তুই আগে ঘরে চলে যা, আমি একটু পরে বাড়ি ঢুকছি। দুজনে একসাথে বাড়ি ঢুকলে আবার ও যদি দেখে তাহলে আবার এটা নিয়ে অনেক প্রশ্ন হবে। তো সোনালিদিও ভাবছে যে কিছু তো তার মানে ব্যাপার আছে, মানে উনি যেটা মনে মনে ভাবছিল সেটাই তার মানে ঠিক, যে কিছু ব্যাপার আছে, সেই জন্যই ওনার বাবা এই মহিলাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, কিন্তু ব্যাপারটা কি? যাই হোক, তো সেদিন আর অত সময়ও ছিল না, তো উনি সোনালিদি বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পরে ওনার বাবা বাড়িতে ঢোকে এবং বাড়িতে ঢোকার পরে সোনালিদি ওনার মা শুনতে পাচ্ছে যে ওনার বাবার সাথে ওই মহিলা প্রচণ্ড ঝগড়া করছে। এবার ওরা তো ঘরে ঢুকে ওই জিনিসগুলো খেয়েছে, এবার বুঝতে পেরে গেছে ওই মহিলা যে নিশ্চয়ই এই মেয়েকে এই কিনে দিয়েছে। তো এটা নিয়ে বিশাল ঝগড়া অশান্তি হয়েছে এবং হঠাৎ করেই সেদিন রাতের বেলা ওই মহিলা মানে ওই বাবা যাকে বিয়ে করেছে সে না মানে ধরো মানে সবাই ঘুমিয়ে পড়েছে, অনেক রাত, প্রায় 12:30 পৌনে 1টা বাজে, মানে হঠাৎ করে ওদের দরজায় জোরে জোরে কেউ লাথি মারছে। তো হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, খুব অবাকও হয়ে গেছে যে রাতের বেলা এভাবে দরজায় লাথি মারছে কেন। তো দরজাটা খোলার সাথে সাথে দেখে ওই মহিলা মানে পুরো একদম রণংদেহী মূর্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার চুলগুলো খোলা, চোখগুলো লাল হয়ে গেছে এবং মানে আক্রোশে ক্রোধে একেবারে মনে হচ্ছে যেন জ্বলছে। সে মহিলা ওর মাকে মানে এতদিন অবধি ওই মহিলার একরকম রূপ দেখা হয়েছিল, যে মহিলা প্রচণ্ড আস্তে আস্তে কথা বলে, মিষ্টি মিষ্টি করে কথা বলে, মানে সব দিকে তীক্ষ্ণ নজর আছে ঠিক আছে, কিন্তু সরাসরি এর আগে কখনোই খারাপ ব্যবহার করেনি। কিন্তু আজকে মহিলাকে মানে একদম তার রূপ অন্য, মানে প্রচণ্ড উগ্র রূপে একদম যাকে বলে সে সামনে এসেছে, এসে ওর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, সোনালিদিকেও গালিগালাজ করে, ওর ভাইকেও ইভেন অনেক অনেক খারাপ কথা বলে যে তোরা এই মুহূর্তে রাতের বেলা এই বাড়ি থেকে বেরোবি, যদি তোরা না বেরিয়েছিস তাহলে তোদেরকে মেরে বাড়ি থেকে বের করে দেবো। এবার সোনালিদি ওনার মা তো চিৎকার চেঁচামেচি করছে যে মানে এই মহিলা দ্বিতীয় বিয়ে করে এসছে, সে এসে মানে ওর মা সত্যি কথা বলতে কি কোনো কিছুর মধ্যে থাকতো না, নিজে কাজকর্ম করতো, রান্নাবাড়ি করতো, শুধু ওই মহিলাকে বলেছিল যে আমাদের তিনজনের জন্য তোমাকে কিছু করতে হবে না, আমাদের তিনজনের রান্নাবাড়ি আমি করে নেব। তো বলছে যে কেন এরকম ব্যবহার করছো, তুমি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ কেন, আমার নিজের সংসার থেকে তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ, কোথায় আমার তোমাকে এই বাড়ি থেকে তাড়ানো উচিত, সেটা তো আমি করিনি, উল্টে তুমি এখন তাড়িয়ে দিচ্ছ। বলছে না, তোরা অনেক খেয়েছিস সেই বাড়িতে, আর তোদের খাওয়া হবে না। এবার সোনালিদি তো আর ওনার ভাই তো ওনার বাবাকে ডাকছে, তো ডাকতে ডাকতে ওনার ভাই কী করেছে, ছুটে ওই ঘর থেকে ওর বাবা যে ঘরে ছিল
এসে দেখছে যে ওর বাবা মরার মতো পুরো মাটিতে পড়ে রয়েছে। এবং ঘরের মধ্যে চারিদিকে কালো তিল, সর্ষে, তারপরে দুটো পোড়া ঘুঁটে ওর বাবার পায়ের কাছে রয়েছে এবং মাথার কাছে একটা মালসার উপরে কিছু একটা জিনিস ছিল, সেটাকে পোড়ানো হয়েছে এবং সারা ঘরে পুরো পোড়া গন্ধ। এবং ওর বাবাকে যখন ওর ভাই ডাকছে, ওর বাবা না কোনো হুঁশ নেই, মানুষটার কোনো হুঁশই নেই, সে পুরো মরার মতো পড়ে রয়েছে, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে, মানুষটা বেঁচে আছে কিন্তু হয়তো অজ্ঞান হয়ে গেছে। তো যাই হোক, তো ওই মহিলার কীরকম কোনো সাধারণ মানুষের মধ্যে একটা সাধারণ মহিলার পক্ষে এক হাতে একটা ভারী খাটকে কি সরানো সম্ভব? ওই মহিলা এক হাতে খাট তুলে সাইড করে দিচ্ছে, দরজায় ধাক্কা মারছে, তো দরজার যে একটা পাল্লা সেটা খুলে পড়ে যাচ্ছে এবং ওদের জিনিসপত্র সমস্ত ঘর থেকে বার করে দিয়েছে, বলছে এই মুহূর্তে তোরা ঘর থেকে বেরিয়ে যা। এবং সোনালিদি লিখেছেন যে ভাগ্যিস আমার এবং ভাইয়ের স্কুলের জিনিস, স্কুলের যা সার্টিফিকেটস বলুন বা আমার মায়ের আই কার্ড, সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে ছিল, যেহেতু ওরা ওই ছোট্ট ঘরটায় থাকতো, তো ওরা ওই ঘরের মধ্যে ওই ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছিল। তো সোনালিদির মা বুদ্ধি করে ওই ব্যাগটা আগে নিয়ে নিয়েছিল এবং ওই মহিলা রীতিমতো রান্নাঘর থেকে বটি তুলেছে। এবার যে মুহূর্তে ওই বটি তুলে এগিয়েছে, ওর মা ভীষণ ভয় পেয়ে গেছে, কারণ উনি তো প্রথমে বলেছিল যে আমি বাড়ি ছেড়ে যাব না, আমার স্বামী আগে উঠুক, আমার স্বামী যদি বলে পাড়ার লোক আসবে তারপরে আমি এই বাড়ি থেকে যাব। ওই মহিলা বলছে তোরা আজকে যদি না বেরিয়েছিস, তোদের 3 জনকে আমি এখানে কেটে রেখে দেবো। এবার ওই মহিলাকে না দেখে বোঝা যাচ্ছে উনি আর নিজের মধ্যে নেই। আর ওই মহিলার জিভটা একটা সাধারণ মানুষের জিভ কত দূর অবধি আসতে পারে, ওই মহিলারা জিভটা, সোনালিদি বলছে আমার নিজের চোখে দেখা, আমাকে যদি এটা কেউ বলতো আমি হয়তো বিশ্বাস করতাম না, পুরো বুকের কাছ অবধি চলে আসছে, এত লম্বা জিভ। একটা মানুষের কখনো এত লম্বা জিভ হতে পারে না, এটা সম্ভবই নয়। ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওর ভিতরে ও নেই এবং ওর পুরো গালগুলো দিয়ে না ফেটে ফেটে রক্ত পড়ছে, এমন একটা ভয়ঙ্কর দৃশ্য। বলছে ওই রাত আমি কোনোদিন ভুলবো না। এইবারে তো ওর মা বলছে না, আগে তো প্রাণে বাঁচতে হবে। তো তখন ওর ভাইয়ের দিকে যখন তেড়ে গেছে, ওর মা ওই মহিলার পুরো পায়ে পড়ে গেছে এবং পায়ে পড়ে বলছে যে আমরা এক্ষুনি এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করো না। এই বলে ওর মা এক হাতে ওর ভাইকে নিয়েছে, আর এক হাতে সোনালিদিকে নিয়ে ওখান থেকে দৌড়ে যাকে বলে প্রাণের ভয় নিয়ে ওই বাড়ি থেকে পালিয়েছে। এবং পালানোর সময় ওর মায়ের কাছে ওই একটা ব্যাগ ছিল আর সোনালিদির কাছে একটা ব্যাগ ছিল, ওনার ভাইয়ের হাতে কিছু ছিল না, ওরা সেভাবে কিছুই নিয়ে আসতে পারেনি। রাতারাতি ওই বাড়ি থেকে বেরোয় এবং ওর ভাই না ওইরকম ওই মহিলার ওই রূপ দেখে না ঠকঠক করে কাঁপছে, সোনালিদিও কাঁপছে ভয়ে যে কি দেখলাম, এটা কেন এরকম হলো। এবার সোনালিদির ভাই তো বলছে জানো অনেকটা ওরা দৌড়ে বাইরে চলে এসেছে, আর যেহেতু ঘটনাটা একেবারে মধ্যরাতে ঘটেছে আর ঘরের মধ্যে ঘটেছে, আর ওদের না ঠিক পাশে কোনো বাড়ি নেই, ফলে ওই বন্ধ ঘরের ভিতরে যে রাতের বেলায় কি ঘটনা ঘটলো সেই সাক্ষী কিন্তু কেউ ছিল না। এবং ওই ভোর রাতে ওই রাতের থেকে গভীর রাতে যে ওরা বেরিয়ে গেল সেটাও কিন্তু কেউ জানতে পারলো না। এবার ওরা কোথায় যাবে? তো যাই হোক, কোনো রকমে হাঁটতে 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 ওরা স্টেশনে আসে, ওদের আর কি বাড়ির যে নিয়ারেস্ট যে স্টেশন ছিল রেল স্টেশন, সেখানে আসে। এবার রাতটুকু তো কোথাও তো মাথাটা গুঁজতে হবে। তো সোনালিদির মা তো হাউ হাউ করে কাঁদছে, বলছে আমি এই বয়সটা মেয়েকে নিয়ে কোথায় যাব, সারাটা রাত আমি এবার স্টেশনে কাটাবো। তো তখন সোনালিদি বলছে যে না মা, চলো আমরা পুলিশে খবর দিই। ওর মা বলছে যে ঠিক আছে, ভোর হোক তারপরে না হয় কিছু করা যাবে। এবার ঘটনা হচ্ছে যে তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওর ওর মায়ের হাতে যেটুকু যা টাকা পয়সা ছিল সেটুকুও নিয়ে আসেনি, হয়তো সব মিলিয়ে হয়তো 200-300 টাকাই হয়তো ঘরে ছিল, বাট সেটুকুও তো ওদের কাছে তখন অনেক। সকালে ওরা কি খাবে সেইটুকু পর্যন্ত ওদের কাছে কিছু নেই। যাই হোক, তো ওরা যখন ওভাবে বেরিয়ে যায় তখন যাই হোক, কিছু তো চিৎকার চেঁচামেচির আওয়াজ, কান্নাকাটির আওয়াজ তো পাশের লোকেরা পেয়েছিল। তো যখন ওরকমভাবে বেরোচ্ছে তখন ওদের পাড়ার একজন ব্যাপারটা দেখে, কিন্তু ভেবেছে অতটা না বুঝতে পারেনি যে কি হয়েছে, কারণ জানতো এদের পরিবারে একটা অশান্তি হচ্ছেই, তো ভেবেছে হয়তো কোনো অশান্তি হয়েছে, এবার অত রাতের বেলা আর কি লোকের ঘরে গিয়ে আর কি নক করবে। তো ভোর হতেই যে বুঝতে পেরেছিল সে ওদের বাড়িতে এসেছে। এবার
আর ওদের বাড়িটা হচ্ছে একটা মফস্বল এরিয়ার বাড়ি, গ্রামই বলা যেতে পারে, মানে গ্রাম তথা মফস্বল এরকম একটা জায়গা। তো সে লোকটা এসে দেখছে যে ওর বাবা কীরকম একটা অসুস্থ হয়ে আছে আর বাড়িতে ওরা নেই। তো ওই মহিলাকে জিজ্ঞেস করেছে যে কি এরা কোথায় গেল, তুমি কি এদের তাড়িয়ে দিয়েছো নাকি? আমি মোটামুটি মনে হলো যে কাঁদতে কাঁদতে ওরা সব বেরোচ্ছিল রাতের বেলা, অনেক রাত ছিল, তাই আর আমি কিছু জিজ্ঞেস করিনি। তো ওই মহিলা তখন খুব মিষ্টি কণ্ঠে ওদের বলে যে না, আসলে ওরা তো নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে গেল, আমি তো ওদের অনেক করে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা তো কেউ শুনলো না, চলে গেছে। তো তারপরে যেটা হলো, ওর যাই হোক কোনো রকমের ধার বাকি করে ওর মা মামা বাড়িতে গেল। তো সেখান থেকে মানে বাসে করে যেতে হতো, তো ওখান থেকে বাসেও যাওয়া যেত, ট্রেনেও যাওয়া যেত। তো যাই হোক ওরা মামা বাড়ি পৌঁছল। তো মামা বাড়ি পৌঁছে গিয়ে যখন ওর মামাদেরকে ঘটনাটা জানালো, ওর মামারা বলল না, অনেক হয়েছে, এবার তো থানা পুলিশ করতেই হবে। একে তো জামাইবাবু এরকম একজনকে দ্বিতীয় বিয়ে করে এনেছে, তার মধ্যে তোদের তাড়িয়ে দিয়েছে, এটা তো হতে পারে না। তো তখন ওরা কি করেছে, ওরা পুলিশের কাছে গেছে। এবার তাও 2 দিন সময় লাগে যেতে, কারণ সেই সময় এত কিছুর মধ্যে ওর ভাইয়ের খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তো ওর ভাইয়ের চিকিৎসা করাতে হলো, তো সেই করতে করতে 2 দিন দেরি হয়ে গেছে। এবার 2 দিন পরে যখন মানে ওরা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, তো তখন পুলিশ নিয়ে বলেছে ঠিক আছে আমরা ওখানে যাব। তো পুলিশ যখন যাবে এটা ঠিক হলো, তো তার আগে বলেছে যে আপনারা আগে যান, তারপরে আমরা যাচ্ছি, আমরা অমুক সময় পুলিশের লোক পাঠাবো। তো ওর মা সোনালিদি আর ওর ভাইকে নিয়ে ওই বাড়িতে যায়। তো যেদিন গেছে সেদিন মানে গিয়ে শুনছে যে মানে ঢুকছে, দেখছে যে ওদের বাড়ির সামনে বেশ কিছু লোকজন জড়ো হয়ে আছে, আর ওই মহিলা প্রচণ্ড কাঁদছে, খুব কাঁদছে। তো গিয়ে দেখছে যে কিছুক্ষণ আগে ওর বাবা মারা গেছে। এবার এইটা দেখে শুনে তো মানে হয়ে গেছে যে মানুষটা, যাই হোক তার দেখে বোঝা যাচ্ছিল তার শরীরটা খুব একটা ভালো নেই, সে একটু দুর্বল প্রকৃতির হয়ে গেছিলো। এটা ঠিক কথাই, কিন্তু এই কদিন আগে ওনার বাবা বলল যে আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না, সেই মানুষটা সত্যি সত্যি মারা গেল, এটা কি করে হতে পারে? যাই হোক, তো ডাক্তার এসে সমস্ত পরীক্ষা করে বলল যে কোনোভাবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, মারা গেছে। এবার পুলিশ যার কাছে কমপ্লেন করা হয়েছে, যে মানুষটার বিরুদ্ধে কমপ্লেন করা হলো যে এ দ্বিতীয় বিয়ে করেছিল, তো সেই মানুষটাই যখন আর রইল না, আর কি পুলিশ আসবে, আর কি ইনভেস্টিগেশন হবে, কিছুই হলো না। তো কান্নাকাটি। এবার সোনালিদির মনে কোথাও একটা মানে ব্যাপারটা হয় যে কি হলো, কি করে এটা ঘটনাটা ঘটলো। তো যেটা জানা যায় যে ভোরের দিকে নাকি ওই মহিলা চিৎকার চেঁচামেচি করে, আশেপাশের লোকজন চলে আসে তাতে, এবং বলে যে এই ওনাকে আমি ডাকছি অনেকক্ষণ ধরে উঠছে না, কি হলো। তো তারপরেই লোকজন আর কি বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তো তখন নাকি ওর বাবার প্রাণ ছিল, মানে হার্টবিট চলছিল। তো তারপরে এই ভোর হলে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, এই করে সে শুয়েছিল। তারপরে সে হঠাৎই আর কি তার মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তো মারা যায়। তারপরে তো ডাক্তার সেটাকে কনফার্ম করে। এবার যাই হোক, ওই মহিলাও ওইখানেই ছিল, শ্রাদ্ধ শান্তির কাজ সব হবে, সব কিছু ঠিকঠাক। কিন্তু সোনালিদি, ওনার মা, ওনার ভাই, 3 জনেই একেবারে শোকাহত হয়ে পড়ে। কিন্তু ওনার মনে বারবার একটাই প্রশ্ন জাগে যে বাবা মারা গেল কি করে? এটা তো খুব একটা স্বাভাবিক মৃত্যু বলে তো মনে হচ্ছে না, কিছু তো ঘটনা ঘটেইছে। এবার সেটা এক্স্যাক্ট কী ঘটেছে সেটাই হচ্ছে আসল প্রশ্ন। যাই হোক, তো শ্রাদ্ধ শান্তির ব্যাপার মিটে গেল, এবং ওই মহিলা বলল যে না, আমি যাকে বিয়ে করে এলাম, মানে সবার সামনে আর কি এরকম করে বলছে যে আমি যাকে বিয়ে করে এই বাড়িতে এলাম, সেই যদি না থাকে তাহলে আর আমি এখানে থেকে কি করব। তো সেই মহিলা সমস্ত জিনিসপত্র নিয়ে সে চলে যায়। এবার যাই হোক, সোনালিদি ভাবলো যে মানে যে মানুষটাকে নিয়ে এত টানা হ্যাচড়া হলো, সেই মানুষটাই আর রইল না, আর এই মহিলাও চলে গেল। তাহলে এই মহিলার উদ্দেশ্যটা কী ছিল? আর হঠাৎ করে আমার বাবা মারাই বা গেল কী করে? আর আমাদেরও কাউকে কোনো সেভাবে খবর দেওয়া কেন হলো না? যাই হোক, তো মানে ব্যাপারটা খুবই একটা ক্রিটিক্যাল কন্ডিশনে রয়ে গেল। এর কিছুদিন পরে যেটা জানা গেল যে বাড়িটায় ওরা থাকছে, সেই বাড়িটা অলরেডি বেচা হয়ে গেছে একজনকে। একটা লোক এসেছে, সেই লোকটা এসে সব কিছু দেখাচ্ছে, তো সে একটা দালাল, সে আবার বাড়িটা কিনেছে। তো সোনালিদির মা
সোনালিদি জিজ্ঞেস করছে যে আপনি কে, আপনি বাড়িতে এসে মাপচুপ করছেন, কে আপনি? বলছে কে আপনি মানে আপনারা কে বলুন, আপনারা এখন এই বাড়িটা জবরদখল করে রেখে দিয়েছেন কেন? এই বাড়িটা তো আমি কিনেছি। তখন বলছে আপনি কার থেকে কিনেছেন? বলছে না আমি অমুকের থেকে বাড়িটা কিনেছি, অমুকে আমাকে দিয়েছে বাড়িটা। অমুকে বলতে ওই মহিলার কথা বলা হচ্ছে, সেই মহিলা নাকি ওনাকে বাড়িটা বেচেছে। তো সোনালিদির মা অবাক হয়ে গেছে যে বাড়িটা তো আমার স্বামীর নামে ছিল, আপনাকে কি করে দেয়া হলো? তখন সে পেপার দেখিয়েছে যে আমি এরকম এরকম পেপার ওয়ার্ক করে আমি বাড়িটা পেয়েছি, বাড়িটা আপনার স্বামীর নামে ছিল না, আপনার স্বামী ওই মহিলাকে লিখে দিয়েছিল, ওই মহিলা আমাকে বাড়িটা বেচেছে। তো এই জিনিসটা যখন শোনে ওদের সকলের মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। ওনার মা বলছে আমি কোথায় দাঁড়াবো আমার ছেলে মেয়েদেরকে নিয়ে? তখন সোনালিদি কলেজে পড়ে এই ঘটনাটা যখন ঘটে। তো মানে ভীষণই খারাপ একটা কন্ডিশন। মানে ওই মহিলা ওনার বাবার সাথে প্রায় 1.5 বছর ছিল। 1.5 বছরে এত কিছু কি করে চেঞ্জ হয়ে গেল, এত কিছু কি করে হলো সেটাই বুঝতে পারছেন। এবং ওনার বাবা কখন ওই বাড়িটা ওই মহিলাকে লিখে দিল সেটাও বুঝতে পারছে না, কারণ সোনালিদিকে কিন্তু মানে ওনার বাবা বলেছিলেন নিজে যে ওই বাড়িটা উনি বেচবেন এবং সে বেচে সেই টাকা ওনাদেরকে দিয়ে দেবে যাতে ওনারা নিজেদের মতো করে থাকতে পারে, সোনালিদি ওনার ভাইয়ের পড়াশুনো হতে পারে। ইন দ্য মিন টাইম ওনার মা এক জায়গায় আয়ার কাজ করা শুরু করে এবং সেইখান থেকেই যা টাকা আসতো সেই টাকা দিয়ে অনেক কষ্টে সৃষ্ট ওনাকে এবং ওনার ভাইকে পড়াতো। আর সোনালিদি যখন মানে ক্লাস 11-এ পড়ে তখন থেকে 11-12 থেকে আর কি উনি টিউশন শুরু করে দিয়েছিল। তো যাই হোক, কোনো রকমের সংসার টানছে, এবার মাথার উপরে ছাদটা চলে যাচ্ছে। তো তখন না সোনালিদির খুব খুব আর কি কষ্ট হয় যে এটা কীরকম হলো, আমরা আমাদের কাছের মানুষটাকে হারিয়ে ফেললাম, এখন ছাদটাও চলে যাচ্ছে। আর সোনালিদির কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে ওনার বাবা ওই বাড়িটা ওই মহিলাকে আদৌ লিখে দিয়েছিল। কিছু করার নেই, বাড়িটা ছাড়তেই হলো। এবারে যেটা হলো, সোনালিদি তখন ওনার মাকে বলল, মা আমাদের সামনে একটা বিশাল লড়াই আছে, আমার না কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে এগুলো হয়েছে। তখন ওনার মা বলছে তুই কি করবি, তোর বিশ্বাস না হলে তুই কি করবি, লোকটা তো দেখালো কাগজপত্র। যাই হোক, তো এরপরে অনেকটা সময় এগিয়ে যায়, সোনালিদির সাথে একটি ছেলের আলাপ হয় যে সোনালিদির বর্তমান হাজবেন্ড। তো তাকে সব কথাই জানায়। তো সেই মানে ওনার সেই সময়কার বন্ধু অর্থাৎ এখনকার হাজবেন্ড, সে বলে যে প্রথম কথা হচ্ছে যে তোমরা আইনিভাবে ব্যাপারটাকে চ্যালেঞ্জ করো। হতেও পারে যে হয়তো ভুয়ো নথি দেখানো হয়েছে তোমাদের, তোমরা তো আর ওই কাগজপত্র চেক করোনি। তো সেটা নিয়ে ওনারা আইনি নোটিশ পাঠানো, মানে অনেক কষ্টে সরকারি উকিল জোগাড় করে ওনারা কাজটা করেন এবং প্রমাণ হয়ে যায় যে ওই মহিলা মানে নকল কাগজ তৈরি করে, মানে ওনার বাবা সত্যি ওই মহিলাকে কিন্তু বাড়িটা লিখে দেননি, নকল কাগজ তৈরি করে ওই দালালকে বেচেছিল এবং যে পুরো যে ডিডটা হয়েছিল সেটা কিন্তু পুরোটাই ইনভ্যালিড, মানে ওটা পুরোটাই নকল, জালি। ওনারা ওনাদের বাড়ি ফেরত পায় এবং তারপরে ওনারা আসামে যায়। আসামে গিয়ে মানে ওনারা আসামে একজন খুব ভালো তান্ত্রিকের খবর পায়। তো পুরো বিষয়টা তাকে জানায় এবং পুরো জিনিসটা কিন্তু সোনালিদিই করেছিল, জানায় বিষয়টা। এবং সে তখন বিষয়টা গুনে বলে যে তোমাদের ঘরে এতদিন যে ছিল সে কিন্তু একজন কোনো সাধারণ মহিলা নয়, এ হচ্ছে একদম মানে খুব খারাপ জিনিস নিয়ে যারা কাজ করে, যারা ভূত পিশাচ এগুলোতে যারা সিদ্ধ, সেরকম একজন মহিলা। এবং সে তোমার বাবাকে খুব খারাপভাবে মানে যাকে বলে বশীকরণ করেছিল এবং সে বশীকরণ করে তোমার বাবাকে বিয়ে করেছিল। তোমার বাবা কিন্তু বিয়ে করতে চাননি, তার কিন্তু কোনো ইচ্ছে ছিল না বিয়ে করা, তাকে এক প্রকার জোর করে তাকে মানে মোহে ফেলে তাকে তার সাথে প্রতারণা করে তাকে মানে বিয়ে করতে বাধ্য করে। এবং সে কিন্তু তোমার বাবার প্রাণটা মানে হয় না যে একজন কী করে একটা মানুষের ভিতরে জীবনী শক্তি বা তার আত্মাকে কেড়ে নিয়ে অন্য জায়গায় বসায়, ওই মহিলা একদম কিন্তু সেই কাজটাই করেছিল। ওনার বাবা কিন্তু এইভাবে অকালে চলে গেলেন এবং হঠাৎ করে চলে গেলেন। এবং উনি অনেক কিছু বলেন যে তোমাদের বাড়ির দেখবে যে সামনের যে ঈশান কোণ যে সেখানটা খুঁড়বে, দেখবে তুমি বড় বড় গজাল পাবে 5টা। সত্যিই কিন্তু ওই বাড়ির ওই জায়গাটা মাটি খুঁড়ে কিন্তু 5টা গজাল পাওয়া গেছিলো, বড় বড় আর কি পেরেক টাইপের জিনিস। বলেছিল যে তোমার স্বামীর ব্যবহৃত জামা কাপড়ে দেখবে এখনও কোনো তাবিজ কবজ তুমি পেয়ে থাকতে পারো, সেটাও কিন্তু ফলেছিল। বাবার যেখানে জামা কাপড় রাখতো সেখানে কিন্তু সত্যি কালো কালো পুটলিতে তাবিজ রাখা ছিল। যাই হোক, পরে ওরা অনেক মহিলাটাকে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনোভাবে কোনো ক্লু পায়নি, মহিলাটাকে আর ধরাই যায় না। এবং এই একটা মানে এই ফাঁদে আমি জানি না কীভাবে উনি পড়েছিলেন, কিন্তু এই একটা জিনিসের জন্য ওনাদের কিন্তু পুরো পরিবারটা নষ্ট হয়ে গেল।
এটাই ছিল ঘটনা। খুবই খারাপ লেগেছে সোনালিদির মানে ভবিষ্যৎ খুব ভালো থাকুন, বর্তমানে উনি ভবিষ্যতে খুব ভালো থাকুন, আর পুরো পরিবার ভালো থাকুক, এটাই চাই। এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।